আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে টপিক হচ্ছে যে কখনো কখনো কেউ সামনের মানুষটি ভুল বলছে দেখেও আমাদের অনেক সময় কিন্তু চুপ থাকতে হয়। তো আজকে সকালবেলা আমি একটা কমিউনিটিতে আমি আমার মনের একটা কথা আমার মেয়ে আমায় বলে যে মা তোমার কথার থেকে তোমার লিখতে বোধহয় বেশি ভালো লাগে না। হ্যাঁ, ফটাফট আমার মনের কথাগুলো কবিতার আকারে লিখে ফেলি, মানে আমার আনন্দ, আমার দুঃখ, যা কিছু। তো এইমাত্র আমি আমার ক্লাস ছিল, ফিরলাম। আমার হাজব্যান্ড, আমার মেয়ে ওরা এখনও ফেরেনি। তো সকালবেলা বেরিয়ে গিয়েছি, এইমাত্র ফিরলাম। এখন আমাকে রান্নাবান্না সবই করতে হবে এবং একটু হাসি মুখে, বিরক্তি হলে চলবে না। তো চতুর্দিকে এখন যা অবস্থা, এখন সত্যি কথা না মাঝে মাঝে হারিয়ে যায়, কি বলবো বুঝতে পারি না। তো আমাদের এই প্র্যাকটিসে, কজ অ্যান্ড এফেক্টের প্র্যাকটিসটায়, তো এটাতে শেখায় যে কথাটা এত অমূল্য না, কথাটা খুব প্রয়োজনে খরচা করা, মানে কথা এতটাই অমূল্য। কথাই তোমাকে রেসপেক্ট নেবে, কথা তোমার জীবন রুইন করবে, কথা তোমার মানে কথাটাই হচ্ছে সব। তার জন্য বলছে মাইন্ডফুলনেস, মানে মানে অদ্ভুত একটা ওয়ার্ড, সেটা হচ্ছে মাইন্ডফুলনেস, যে আমাকে চিন্তা ভাবনা করে। তো তাই সেই কারণেই আমি এই টপিকটা আজকে দিয়েছি যে চুপ থাকাটাও কিন্তু একটা সাধনা, সবাই চুপ থাকতে পারে না। যে মনের মধ্যে যেটা আসছে বলে দেয়, সেটা ভাবছে বোধহয় হয়তো প্রতিবাদ, কিন্তু অনেক সময় এই প্রতিবাদে কিন্তু যেটা হওয়ার ছিল, এইমাত্র আমি এই স্টাডিটাই নিয়ে এলাম যে হয়তো একদম রেডি, এবারে মানুষটিকে আমি শেখাতে পারবো যে বাবু এটা এটা ঠিক না, এটা এটা ভুল, এটা এটা একটু দেখ না ভেবে। কিন্তু তার আগেই মানুষের ওই বিভিন্ন রকম, যেরকম যে মানুষটা ধরো প্রতিবাদ করছে সেও জেনুইন, কিন্তু তার লাইফ স্টেট থেকে তো সে প্রতিবাদটা করছে, কিন্তু যাকে করছে সে হয়তো রেডি না। তার হয়তো এমন রাগ হয়ে গেল যে বললো প্রতিবাদ করছো তো করবোই না। তো আমাদের মতো মানুষ যারা আমরা সে সময়টা চুপ থাকি। আমরা চুপ থেকে আমরা প্রার্থনার মারাত্মক ক্ষমতা, বলছি না যে প্রার্থনা মানে প্রার্থনা যে কতটা এনার্জি জেনারেট করতে পারে বা কতটা এনার্জি গুড ফরচুন ট্রান্সেন্ড করতে পারে, যারা না প্রার্থনা করেছে, যারা না রেসপন্সিবিলিটি নিয়েছে মানুষের, তারা কিন্তু বুঝতে পারবে না। আমার একটা ফোন আসছে, যেই আমি ভিডিও করতে বসি আমার সাথে সাথে ফোন আসে। তো এখন আমরা জানি যে চতুর্দিকের কি অবস্থা। রিসেন্টলি মানে গত 2 দিন আগে আরজি কর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে, মানে সত্যি কথা আমার নিজেকে না এখন মানুষ বলতে ভয় লাগে। তো আমার সেটাই প্রশ্ন যে কি হচ্ছে প্রতিবাদ করে? প্রতিবাদ কি হচ্ছে না? প্রতিবাদ তো হচ্ছে। আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা যদি আমি এফেক্ট ধরে নিই, একটা এফেক্ট মানে একটা মারাত্মক একটা কর্মা হিট করে গেছে। তো সেদিন সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যখন রাত্রির বেলা খবরটা ফ্ল্যাশ করলো, এবং তখনও জানা যায়নি যে কে এর পিছনে কি। যখন ঘটনাটা শুনলাম যে বাচ্চাটা ঘুমোচ্ছিল, ডাক্তার যে আমার তো ছোট, আমার তো সন্তানের মতো, বাচ্চাটা ঘুমোচ্ছিল, যে ঘুমোনো অবস্থায়। তা আমি খালি একটাই মনে মনে ভাবছিলাম যে একটুও প্রোটেকশান এলো না, একটুও প্রোটেকশান এলো না। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে এখন সত্যি কথা সেই মানসিক অবস্থাটাই নেই। চুপ করে গেলাম, মানে একদম। আমার মেয়ে আমাকে বলছিল, আমার হাজব্যান্ড আমায় বলছিল যে কি মনে হচ্ছে তোমার, কি? আমি আমার এখন আর ওটাই বলছি যে কখনো কখনো বোধহয় চুপ থাকতে হয় নিজেকে রিগেইন করার জন্য, নিজেকে একটু ঝালিয়ে নেওয়ার জন্য। ঠিক পরক্ষণেই আমি একটা ভিডিও দেখলাম, যেটাতে আমার হাজব্যান্ড আমার মেয়ে সমানে বলছিল যে মা এখন দেখো না, এখন দেখো না, মানে একটু একটু ঠান্ডা হও তারপর দেখো, এরকম। কারণ আমার একটা অদ্ভুত রোগ আছে, যারা জানে রোগটার সম্বন্ধে, রোগটার নাম ফাইব্রোমায়ালজিয়া, এবং এটা পেন ডিসঅর্ডার। যেই মুহূর্তে কোনো একটা স্ট্রেস আমার ট্রিগার করে, আমার ওই শরীরে না 14টা পয়েন্ট থাকে, যাদের আছে, কারোর যেন না থাকে এই রোগ। তো ওই 14টা পয়েন্টে, স্পেশালি কয়েকটা পয়েন্টে বিভৎস যন্ত্রণা, মানে যন্ত্রণা মানে বলে বোঝানো যাবে না, যে যারা আমার কাছে থাকে তারা জানে। তো যাই হোক, তো বলছিল যে এখন দেখো না, বা যাই হোক, সে তো এড়ানো যায় না। তো যে ভিডিওটা দেখছিলাম, যে বিভিন্ন রিপোর্টার্সরা যে ছেলেটিকে ধরা হয়েছে তার বাড়িতে গিয়েছিল, এবং 24 ঘন্টার মধ্যেই যতদূর আমার মনে হয় ক্র্যাক করা হয়েছে কেসটা, যে কে আছে এর মুহূর্তে। এবার আরও অনেক রকম হচ্ছে, যে একা নয় হয়তো, কেননা যে ধরনের উন্স পাওয়া গেছে, একা মানুষ সাধারণত যা বলছিল সব শুনছিলাম। এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ আমি একদম লেম্যান, আমি এগুলোতে কিছু জানি না।
তো যেটা মনের মধ্যে সমানে কষ্ট হচ্ছিল যে যে ছেলেটি এই ঘটনাটা ঘটিয়েছে তাকে তার হাতটা, তার মনটাকে প্রোটেক্টিভ ফোর্স একটু আটকালো না? যে এত বড় অন্যায়, একটা প্রাণ শেষ করে দেওয়ার আগে তাকে আটকালো না? মানে কর্মা তাকে এরকম জায়গাতেই নিয়ে গেল যে এর আগের দিনই শেয়ার করছিলাম এই কর্মাটার কথা। তো যাই হোক, মেয়েটার কথাও সেটাই মনে মনে ভাবছিলাম। বাচ্চাটা ঘুমোচ্ছিল, তার মধ্যে মানে বুকটা না কেঁপে উঠেছে যে প্রোটেকশন এলো না। তো যাই হোক, সেটাই সবসময় বলতে থাকি যে এক্সট্রা প্রেয়ার ল্যান্ডে যদি প্রেয়ার থাকে, কেউ না কেউ কোথাও না কোথাও কোনো না কোনো প্রেয়ার কানেক্ট করে প্রোটেকশন পাবে। মানে এরকম হয়, মানে আমাদের জীবনে আমরা দেখেছি। তো সেসব অন্য কথা। তো পয়েন্ট থেকে অন্য জায়গায় সরা আজকে উচিত না, পয়েন্টটা হচ্ছে চুপ করে থাকা। তো সেটাই বলার চেষ্টা করছি যে যে ইন্টারভিউটা দেখলাম সেটা হচ্ছে যে ছেলেটিকে ধরা হয়েছে সেই ছেলেটির মায়ের। এবং রিপোর্টাররা জিজ্ঞাসা করছে যে আপনার কি মনে হয় আপনার ছেলে এই কাজ ঘটেছে? তখন মা বলছে না, আমার ছেলে এই কাজ করতে পারে না। তারপর আবার অন্য কথাও বলছে, তারপর বলছে আপনারা দেখুন বা এরকম। তাই মনে মনে বলছি যে কোনো হিনিয়াস ক্রাইমে কিছু ক্রাইম আছে যেটা আচ্ছা ঠিক আছে, তার চান্স হতে পারে। এর আগেরবার আমি বলছিলাম যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রিত মহারাজরা, সন্ন্যাসী সাধুদের প্রচুর ভিডিওস, প্রচুর সামনাসামনি ক্লাস আমি নিয়েছি। বম্বেতেও প্রচুর ক্লাসেস আমি অ্যাটেন্ড করেছি। সেখানে ওনারা বলেন যে সুযোগ দেওয়া হয়, কিন্তু এমন জায়গায় এসে দাঁড়ায় না ভুল করতে করতে, তখন আর সুযোগ, তখন ভগবান, এই কথাটা কোট আনকোট কোনো একজন মহারাজ বলছিলেন, ভগবান এরা মুখ ফিরিয়ে বসেন, তখন আর কোনো প্রোটেকশন আসে না। তো যে ছেলেটির কথা বলা হয়েছে সেই ছেলেটির মায়ের, সেই ছেলেটির যে পাস্ট মানে অতীত কিন্তু নর্মাল অতীত না, সে ভুল প্রচুর করেছে। কিন্তু বলছে না যে কোনো হিনিয়াস ক্রাইম মানে সাইকোলজিক্যালি যদি ঘাঁটাঘাঁটি করে, বেশিরভাগ ক্ষেত্রে রুটে প্রবলেম থাকে। রুট বলতে গোয়িং ব্যাক টু দ্য ফ্যামিলি। এক সেকেন্ড আসছি। তো সেটাই বলছি যে আমরা সেগুলোতে না ফ্যামিলির ইয়েটা আমরা দেখি যে ফ্যামিলিতে কী ব্যাপার। একটা ফ্যামিলি যেখানে আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি যে একটা ফ্যামিলিতে ধরো সারাক্ষণ মানে ভালো জিনিস শেখানো হচ্ছে, ভালো কজ, মা বাবাকে ভালো কজ দেখানো হচ্ছে বা কনসিয়াস কজ দেখানো হচ্ছে, বা মা হাজার কষ্টের মধ্যেও মা ভালো কিছু করছে। যেরকম আমি আমার জীবনে বলতে পারি যে প্রচুর কষ্ট সমেতই বলবো, কেননা প্রচুর সাফারিং নিয়ে আমার জীবন। কিন্তু তার মধ্যেও কখনো আমার মেয়ে কখনো দেখে না যে আমাকে কখনো ওই মানে যেটাকে বলে ইংলিশে বিচিং বলে, কথাটা খুব মানে লোকের সম্বন্ধে আলোচনা করা বা অযথা সময় নষ্ট করা, মানুষের কোনটাতে ভালো হবে, কি শেখালে মানুষ, এইসব দেখেছে। তো স্বাভাবিকভাবে আমার মেয়েও কিছু করার আগে একবার তো অন্তত মায়ের মুখটা ভাসবে, মানে সেই লেভেল অফ কজ মা, স্পেশালি বাবাও নয়, মা। এবং যেটা ভুল সেটা মা আর কেউ বলুক না বলুক, মা আমাকে আমার ভুলটা দেখিয়ে দেবে। তো এরকম আমরা দেখেছি যে নির্ভয়ার কেসটা যখন দিল্লিতে হলো, আমি জানি না তোমরা দেখেছো কি না, তো একজন মায়ের কথা বারবার বলছিল যে আমার মাকে যেন না জানায়, তৈরি হওয়ার আগেই ও ভুল সঙ্গে পড়ে গেছিল। মানে আরেকটু হলে যেটার কথা আমি বলতে চাইছি যে একটা সবাই তো এক ক্যাটেগরিতে পড়ে না। এরকম অনেক মানুষ আছে যে আরেকটু স্ট্রাইভ করো, আরেকটু শেখাও, আরেকটু সময় দাও, আরেকটু খারাপ না বলে, বা অতি ভালো তুমি মানে সবটারই একটা ব্যালেন্স করতে করতে না একটা জিনিস পোক্ত কন্ডিশনে আসে। তো সেই যে ছেলেটির কথা নির্ভয়ার কেসে বলছি, সে মায়ের একটা মারাত্মক প্রভাব তার মধ্যে ছিল, কিন্তু এমনই যে সে কিন্তু একটা খারাপ সঙ্গে পড়ে গিয়ে একটা মারাত্মক ঘটনা। এবার বলছে যে কোনো মানুষের মধ্যে, যেরকম সিসিমা বলেছেন না যে আমার নরেনও আমার ছেলে আমজাদ তো ডাকাত। তো সেটাই বলছি যে প্রত্যেকের মধ্যেই থাকে। এবার কথা হচ্ছে যে কখনো চুপ থেকে, কখনো বকে,
কখনো একটু শাসন করে, কখনো শিখিয়ে, মানে অনেক রকম করে একটা মাটিকে উর্বর করতে হয়। শুধুমাত্র আমি ঝাঁপিয়ে পড়লাম, শুধুমাত্র আমি প্রতিবাদ করলাম, ওটা একেবারে সারবিহীন প্রতিবাদ। যে প্রতিবাদে এমন কি প্রতিবাদ আমি করব? আমি কি কখনো ভেবে দেখেছি? এটা আমার নিজের কথা, আমি অনেকে নাও বিশ্বাস করতে পারো, সহমত নাও হতে পারো, কিন্তু আমার মনে হয় আমি প্রতিবাদ খুব একটা করি না। আমার প্রতিবাদ আমার প্রার্থনায়। আমি যদি মনে করি আমি প্রার্থনা করব, এবার আমি যদি মনে করি যে আমি দায়িত্ব নেব, আমি এতটুকু এই মানুষটার জন্য আমি তো কিছু করিনি, আমি তো কোনো প্রার্থনাও করিনি, কিছুই করিনি, আমি প্রতিবাদ কি প্রতিবাদ করব? কি প্রতিবাদ আমি করব? আমি তো নিজেই হাজারটা ভুলে ভরা। তো এইটা আমার খুব মনে হয়। আমি যার জন্য খুব একটা মানে বারবারই বলছি যে এটা এক একজনের ওয়ে অফ লিভিং। হাই হাই করে আমি খুব একটা তেড়ে গিয়ে কারণ ওই প্রতিবাদ আজকে করলাম, দুদিন পরেই ভুলে যাওয়া। আর যেটা চুপ থেকে প্রার্থনা করা, প্রার্থনা বলতে প্যাসিভ নয়। প্রার্থনা বলতে যেরকম আরজিকরের ঘটনাটা এরকম ঘটলো, প্রার্থনা মানে প্রতিবাদ তো নর্মালি প্রতিবাদ হবে, প্রতিবাদ হচ্ছে, কিন্তু বিশ্বাস করবে কিনা তোমরা জানো না, একটা সেকশন মানুষ তারা কিন্তু প্রতিবাদ করছে না। তারা আমার দেখা এরকম প্রচুর মানুষ, তারা প্রতিবাদ হয়তো করছে না, তারা চুপ আছে, কিন্তু অ্যাকচুয়ালি চুপ করে থাকার ভাষাটা মারাত্মক পাওয়ারফুল। হয়তো সেটার জন্য সারফেস করবে যে আগামী দিনে যে, এবং সেটা খুব শিগগিরই, যে ওদের একটা বিশ্রামের আলাদা কক্ষ হবে, ওদের একটা আলাদা জায়গা হবে যেখানে ডাক্তাররা সেফলি, মানে বাইরের লোক সেখানে যেতে না পারে। তারপরে এরকম আরও যেরকম ওদের আরও মানে যেগুলো নিরাপত্তার ইয়েতে সেরকম সেগুলো হবে। সেগুলো যখন ইন্টেন্স ডিজায়ার থাকবে, আমাদের এখানে বলে যে কনসিস্টেন্ট প্রেয়ার, মানে এমন একটা টাইম আমি নিলাম যে ওই টাইম অবধি আমি কনসিস্টেন্ট প্রেয়ার চালাবো যতক্ষণ না ওটা হচ্ছে। দ্যাট ক্যান বি ফর 6 months, দ্যাট ক্যান বি ফর 1 year। ইট ইজ নট দ্যাট ইজি না যে আজকে আমি প্রতিবাদ করলাম পাল্টে গেল। প্রতিবাদ করলাম মানে আমি যদি ফান্ডামেন্টালি ভাবি, আমি আমার রাগটা, আমি আমার মনের ভাবটা শেয়ার করলাম, ওটা একরকম প্রতিবাদ। আরেকটা প্রতিবাদ আছে, সেটা কি? সেটা চুপ থেকে করা। সেটা হচ্ছে আমি একদম চুপ। যদি আমার নাই হতো তাহলে আমি কী করে এতটা এফেক্টেড হলাম? আর আমার এই যে এফেক্ট হওয়াটা, এটা আমার কিন্তু 2-4 দিনের না, এটা আমার থাকবে। মানে কি বলবো, এক একজনের এক এক রকম চরিত্র, মানে আমি যেমন ভুলতে পারি না, এবং ততক্ষণ খবরটা দেখতে থাকবো যতক্ষণ কানে না আসছে। এরকম অনেকে জানে, এখানে অনেকে আছে যারা আমাদের সাথে সাথে প্র্যাকটিসে আছে, বা আমাদের মেন্টর আমাদের যেটা শেখায় যে প্রতিবাদ সেটা যদি অন্তঃশ্বাস শূন্য, কারণ আমার তো প্রতিবাদ করছি, আমি আমার রাগ প্রকাশ করছি ফান্ডামেন্টালি, আমি হাঁ করে তেড়ে উঠলাম, বলে দিলাম, যাকে ইচ্ছা হলে বলে দিলাম, কিন্তু সেটার পিছনে সাপোর্ট কি করতে পারছি, এটাকে অবজার্ভিং দ্য মাইন্ড বলে, যে মাইন্ডফুলনেস, যে আমি কি করতে পারছি। কিছু করতে, একটা চিঠি লিখেছি সরকারকে, বা ডাইরেক্ট প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি, বা ইমেল করেছি, বা কিছু 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 দিনের শেষে আমি দেখবো আমি কিছুই করতে পারিনি, খালি প্রতিবাদের নামে আমি হাই করে আমার রাগটা প্রকাশ করেছি। তো আমার সেইটাই যে একটা বাচ্চাকে, যে আমি যে আমার এই চ্যানেলটার মাধ্যমে আমি প্রচুর মানুষ যারা আমার ভিডিও দেখছে, আমার কাছে কিন্তু 50টা মানুষ দেখা মানে প্রচুর মানুষ, কেননা আমি তো একটা মানুষের দায়িত্ব নেব বলে এসেছিলাম। তো আমার কাছে যখন 50টা মানুষ দেখছে, যখন 100টা মানুষ দেখছে, আমার কাছে অনেক। আমার মনে হয় এদের কি করে গড়ে পেটে আমি তৈরি করব যে বাবু তোরা চুপ থাক, অযথা প্রতিবাদ, এই প্রতিবাদের তো কোনো, এটা অন্তঃশ্বাস শূন্য প্রতিবাদ, এটার পিছনে কিছু নেই। কিছু কি করতে পারছিস? আমি আমার কথা বলছি, আমি কি কিছু, আমি বম্বে থেকে কি কলকাতায় এখন যেতে পারছি না। হ্যাঁ, আমার হাজব্যান্ডের প্রচুর বন্ধুবান্ধব যারা বিদেশে থাকে, ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমি সকালবেলা চুপ করেছিলাম, কোনো উত্তর দিচ্ছিলাম না। আমার হাজব্যান্ডও এই প্র্যাকটিসে আছে। আমার হাজব্যান্ডকে দেখছিলাম, বেশ গরম আলোচনা হচ্ছে বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে। তো আমি সেখানেও চুপই ছিলাম, কেননা আমি জানি আমার হাজব্যান্ডকে যদি আমি কিছু বলতে যাই, ও হয়তো আমাকে দুটো কথা বলবে, তাতে ওরও খারাপ কজ হবে, আমারও। কাজেই সেই ক্ষেত্রে আমি চুপ থাকলাম। যে আমি পরে আমায় যদি বলে যে তুমি, ও জেনারেলি আমায় জিজ্ঞেস করে এরম হয়েছে, তোমার কি মনে হয়, বা তখন আমি আমার মতটা হয়তো দিলাম। কেননা আমি যদি এখন আমার হাজব্যান্ডকে আমি অন্তঃশ্বাস, যাদের সাথে কথা বলছে তারা সব বড় মানুষজন, তো আমার কথা এখন আমি কি প্রতিবাদ করব, বা আমি
কি আলোচনা করবো, আমি তখন চুপই থাকি, আমি একদম চুপ করে যাই। এবং আমার চুপ করে যাওয়াটা মানে টেকিং দ্যাট অপরচুনিটি, মানে আমি প্রেয়ার করার জন্য। আমার প্রেয়ারটা আমার কাছে প্রেয়ার মানে এটা ভগবান ঠিক করে দাও না, মানে একদম ওইভাবে আলো জ্বালানো যেখানটা একদম অন্ধকার, সেগুলো এমনিতে এত বড় বড় মানুষরা এত কিছু শিখিয়ে যায়নি। তো সেটার জন্যই আমি চুপ করে থাকার কথাটা বলেছি। চুপ করে থাকা মানে এই নয় মানুষকে আশকারা দেওয়া, সেটা নয়, আমি তো অন্তত সেটা বলিনি। আমার এই চ্যানেলটা আমার ভীষণ সাধের, বা আমার যে জগৎ, যাদের সঙ্গে আমি ক্লাস নিই, বা যেই প্র্যাকটিসে আছি, যে মানুষগুলোর সাথে আছি, বা যে বইপত্র পড়ি, বা আমার মেন্টর, বা এই যে জগৎটা আমাদের ঠাকুরও বলছেন না যে খুব সাবধানে তাদের আগলে রেখে বড় করতে হয়, যতক্ষণ না মহিরুহ তৈরি হচ্ছে ততক্ষণ ফেন্সিং দিয়ে রাখতে হয়। তো সেটা যদি হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটাও তাই। আমি সবসময় ভাবি পাছে এরা যেন ভুল না করে, মানে আমি নাও ভাবতে পারি, আমি টেকনিক্যালি ভাবতে পারি দূর বাবা এরা আমার কথা শুনবে কি শুনবে না, কিন্তু আমার মনে হয় অবজার্ভিং দ্য মাইন্ড, মা হিসাবে আমার কি করণীয়, এইরকম একটা কন্ডিশনে আমি চাই আমার বাচ্চাদের ঠান্ডা রেখে যে তোমরা শেখো চুপ থাকতে, চুপ করে তোমরা এমন অ্যাক্টিভ প্রার্থনা করো যে দেখো সমস্ত হসপিটালগুলোতে যেন ইনিশিয়েটিভস নেওয়া হচ্ছে, সেই দায়িত্বটা প্রেয়ারে নাও। কেননা অযথা একটা বলছে না ল্যান্ড তৈরি হয়, অযথা গরম গরম প্রতিবাদ, অন্তঃশ্বাস শূন্য। আমি যদি কিছু করতে পারি আমি ভয়েস করব, কিন্তু আমার আলোচনায় আমি কি করব, 2 দিনের আলোচনা 4 দিন 5 দিন সবাই ভুলে যাবে। কিন্তু একটা সেকশন মানুষ আছে যারা কিন্তু কন্টিনিউয়াসলি প্রার্থনা করতে শুরু করে দিয়েছে, মানে আমি যাদের চিনি তাদের কথা বলছি, তারা কিন্তু সময় নষ্ট করবে না ওই অযথা প্রতিবাদ করে। কেননা ওই প্রতিবাদগুলো, মানে আমি আমার কথা বলছি, ওটার ব্যাক সাপোর্ট কিছু নেই, মানে তাতে না আছে প্রার্থনা, ওই সাময়িক। তো এটা আমার অভিমত, আমি আরেকজনকে সেটা বলতে যাব না, আমার নিজস্ব, বা আমার যারা করবে যাদের মনে হবে। তবে হ্যাঁ, এটা আমার যেহেতু আমার চ্যানেলে যারা আমার সঙ্গে অ্যাটাচড, বা আমাকে দেখে, বা কজ অ্যান্ড এফেক্ট 2 বছর, নট আ ম্যাটার অফ জোক, 2 বছর ধরে শিখিয়ে চলেছি। তো আমি চাইবো এই গাছগুলোকে একটু চারা হয়েছে যারা আমায় লেখে যে জানো দিদি, বা জানো মাসি, জানো কাকিমণি, আমরা আর আগের মতো রাগ করি না, জানো আর আগের মতো আমাদের জীবনটা বদলাচ্ছে, জানো তো। তাদের আমি অবধারিত আমার টেন্ডেন্সি হবে যে তাদের আরেকটু সামলে রাখি, এই তো ওরা গাছ হয়ে গেল। যেই গাছ হয়ে যাবে সাথে সাথে ওরা নিজেরা অন্যদের শেখাতে পারবে যে অযথা প্রতিবাদ, যে প্রতিবাদের পিছনে আমার কিচ্ছু অ্যাকশন নেই, বলছে কোনো কিছু একটা করতে গেলে সেটা অ্যাকশন ওরিয়েন্টেড, আমার অ্যাকশন কি আমার প্রতিবাদ, আমি 1000টা চেঁচালাম, কি হলো? এরকম প্রচুর কেস হচ্ছে। হ্যাঁ, একটা যৌথভাবে চিঠি দিলাম, মানে রিটেন ওয়ার্ডস হ্যাজ দ্যাট পোটেনশিয়াল। তো হয় না যে তা না, ধরো যে মিছিলগুলো হচ্ছে, মোমবাতি নিয়ে যে মিছিলগুলো হচ্ছে, তাদের সঙ্গে সঙ্গে তাদের চিঠিগুলো যাচ্ছে, বা একদম যে হয় না তা না, হয়। কিন্তু কথা হচ্ছে যে একটা মা তার বাচ্চাকে সে যখন তৈরি করছে, যেরকম আমার এই চ্যানেলটার কথা বলছি, আমি যেরকম তৈরি করছি ধরো একরকমভাবে, সব মায়ের তো একরকম নয়। এবার আমি প্রতিবাদ করি বলেই যে আমি আরেকজনকে বলবো যে এটাই ঠিক, সেটা আমি বলতে পারি না। কেননা আমাকে অনেকেই হয়তো বলতে পারো যে তুমি প্রতিবাদ করবে না মানে কি সবাই করবে না? প্রতিবাদ আমি করছি, আমার প্রতিবাদের চেহারাটা হয়তো অন্যরকম। আমার প্রতিবাদটা আমি বিশ্বাস করি অ্যালং সাইড, একা হয় না। আমি 8-10টা বাচ্চাকে তৈরি করব, তারাও আমার সাথে প্রেয়ার করবে, এবং অলরেডি শুরুও করেছে। তো কেন বলছি, কেননা কর্মা তো আমরা পাল্টাতে পারবো না। যে মা তার বাচ্চার হিস্ট্রি জানে, যার অনেকগুলো বিয়ে করাটা অপরাধ বলছি না, কিন্তু এটা একটা কর্মের চেহারা, বা এরকম আরও আমি যেগুলো বলতে চাইছি না, কারণ তার একটা ব্যাক হিস্ট্রি আছে, তা সত্ত্বেও যে মা বলছে আমার ছেলে অন্যায় করেনি, হ্যাঁ, তো সেক্ষেত্রে কর্মা একটু করে কর্মা গ্রোজ, সেই কর্মা কোথায় যাবে আমরা তো জানি না। আমরা তো সবাইকে ধরো 1000 পাহারা দিয়ে রাখলেও যদি কর্মা হিট করার থাকে, যতক্ষণ না আমাদের লাইফে কজ হচ্ছে ততক্ষণ আমরা আটকাতে পারবো না। তাই আমি যেটা সাম আপ করতে চাইবো সেটা হচ্ছে যে চুপ করে থাকাটা একটা সাধনা। চুপ করে আমরা থাকতে পারি না, আমাদের রাগটা ভাষা নেয়, তো সেটাকে আমরা বলি প্রতিবাদী ভাষা, কিন্তু সর্বক্ষেত্রে সেটা নয়। অনেক ক্ষেত্রে চুপ করে থেকেও আমরা জানি অনেক বড় বড় মহাপুরুষদের জীবন আমরা যদি জানি, তারা হয়তো প্রতিবাদ করেনি,
কিন্তু তাদের ভিতর থেকে যে প্রতিবাদ এসছে সেই প্রতিবাদে হিলে গেছে, এরকমও আছে। এমন না যে সবসময় প্রতিবাদের ভাষা। কিছু মানুষ আছে যারা চুপ থেকে অন্তরে প্রার্থনা, কেননা যে বাচ্চাটা আজকে চলে গেল, আমরা কি ভেবে দেখেছি যে প্রতিবাদ 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 আমরা করছি, যে বাচ্চাটা চলে গেল তার জন্য কি আমরা প্রার্থনা করছি? তার যে ডিসিজদের জন্য যে প্রার্থনা, সেই প্রার্থনাকে আমরা করছি? বা যে ছেলেটাই বিভৎস হিনিয়াস ক্রাইম করেও বলছে যদি দিতে হয় ফাঁসি দিয়ে দিন, তো যে কর্মা চেনেই না তাকে প্রতিবাদ করে কি হবে? হ্যাঁ, হতে পারে ম্যানেজমেন্ট, হতে পারে অথরিটির জন্য প্রতিবাদ করছি যে কেন পুলিশ থেকে ভুল হলো, কেন পুলিশ থেকে ঠিকমতো নিল না, কেন। দিনের শেষে আজকে সরকার যেটা সারফেস করছে বিকজ অফ আস, বলছে না যে আমরা যেরকম আমাদের সরকারও তেমনি, আমরা এরকম তাই আমাদের সরকার এরকম। তো কেননা ভোট আমরা দিই, কাজে ওই কজ আমরা করি তাই আমাদের সরকার। দিনের শেষে যদি আলোচনা সারাদিন ধরে করতে চাই একই কথাই আমি বলবো যে আমি সত্যি কথা প্রতিবাদের ভাষা আমার ওই একটাই, এবং আমি আমার যারা চ্যানেলে আমার সঙ্গে আছো তাদের একটাই বলবো যে তোমরা তোমাদের চুপ করে থাকার যে ক্ষমতা, মানে আমরা হাঁ হাঁ করে তেড়ে উঠে 10টা বাজে কথা বলে আমি অন্তঃশ্বাস শূন্য প্রতিবাদ করে হালকা হলাম না করে, যেরকম আমি আমার কথা দিয়ে বলছি, সবাই শুনবে না আমার কথা, কিন্তু যারা শুনবে তারা প্রার্থনা করা। যে ছেলেটি বিভৎস হিনিয়াস ক্রাইম করেছে, আমি কালকেই একটা ক্লাসে বলছিলাম, এই যে আমরা রাস্তায় যে আমরা দেখি, ছোটবেলায় ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, এই যে পঙ্গু বসে আছে, মানে ভগবানকে সবসময় বলতাম, আমি তো মায়ের ভক্ত, মাকে বলতাম মা তুই কি দেখিস না এদের এত কষ্ট, কিন্তু মাও যে চুপ করে থাকে, কেননা ওগুলো তো কর্মার থেকে প্রিভিয়াস লাইফে এত ভিনিয়াস ক্রাইম সে করে এসছে, আজকে তার এরকম। তো আমরা কি সেটা চাইবো? তো মানুষ, তো মানুষের সব থেকে আগে হিউম্যানিটি আমার চোখে পড়ছে যে ছেলেটা ফাঁসি দিয়ে দেবে। এই একটা কথা বলছে ফাঁসি দাও ফাঁসি দাও, সবাই বলছে ফাঁসি দাও ফাঁসি দাও, কথা মানে এটা ইউটিউবে বলা খুবই সঙ্গীন, কেননা প্রচুর মানুষ হয়তো হাঁ হাঁ করে তেড়ে আসবে আমার দিকে, কিন্তু তাও বলছি আমার মনের কথাটা যে একটা শরীরকে হয়তো আমরা মারতে পারি, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য সোল, দ্য আত্মাটা, সে তো পরের জীবনে মারাত্মক। তার জন্য তো ওই ক্রাইম, ওই এফেক্ট অপেক্ষা করে আছে, ক্ষমা করা যায় না যে যে জিনিসটা। তো সেটাই বলছি, এগুলো ভেবে দেখলে একটু এক্সট্রা প্রেয়ার, কোনো পার্টিকুলার লোকের জন্য নয়, মানে আমি যেরকম এক্সট্রা পয়সা যদি আমি পারি, আমার নেই সেটা আলাদা কথা, কিন্তু যাদের কথা বলছি, যাদের ধরো এক্সট্রা পয়সা আছে তারা অনেক কিছু করতে পারে না, তো সেরকমই আমরা যদি একটু এক্সট্রা প্রেয়ার করি, যে বলা যায় না কখন কোন কাজে লেগে গেল, একটা মারাত্মক ক্রাইম করতে উদ্যত যে মানুষটা, তার হাত আটকে গেল, সে করতে পারলো না কোনো কারণে, এমন একটা প্রোডাকশান এলো, মারাত্মক ক্রাইম করার আগে কেউ যেন তাকে আটকে দিল। আবার যে মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটেছে, এমন প্রেয়ার, বলছে না যে আমাদের প্রেয়ার কিন্তু আশেপাশেই থাকে, হাওয়ার মতো না, প্রেয়ারটা একটা এনার্জি, একটা কি বলবো, একটা ফিনমেনা, মানে যেরকম আমরা টিভি চালাই, কোথা থেকে যে পাওয়ার আসছে আমরা থোড়ি দেখতে পাই, কোন তার দিয়ে আমরা দেখতে পাই না, না এগুলো সবাই এনার্জি। তো প্রেয়ারটাও এনার্জি, চলো না আমরা এরকম প্রেয়ার ছড়িয়ে দিই, যেখানে যাওয়ার দরকার হবে প্রতিবাদ করে। হ্যাঁ, বারবার বলছি যে প্রতিবাদে মনে করব যে হ্যাঁ আমি যদি আজকে কলকাতায় থাকতাম, অভিজ্ঞতা এরকম, মানে সেগুলো আর শেয়ার করছি না, কিন্তু এখন যেহেতু আমি আমার কথা বলছি, বা এরকম অনেক মানুষের কথা বলছি যাদের প্রতিবাদের পিছনে কোনো অ্যাকশান নেই, সেক্ষেত্রে আমার বিরাট প্রশ্ন, সেক্ষেত্রে কি প্রতিবাদ করে কি কোনো লাভ হবে? নাকি যারা প্রতিবাদ করছে তাদের প্রতিবাদটা আরও শক্তিশালী হোক, সেটা করার জন্য প্রার্থনা। কেননা প্রার্থনাতে কোনো সেগ্রিগেশন থাকে না, প্রার্থনা মানে একটা প্লেজ, প্রার্থনা ওই টাইমটুকু আমি ডিভোট করব আমার লাইফে, আমি আধ ঘন্টা 1 ঘন্টা আমি ডিভোট করব, যে যেন একটা কাজের কাজ হয়, এই জিনিস যেন আর কারোর জীবনে না হয়। একটা অন্যায় করার আগে পৃথিবীতে যেখানে যত দোষী, যেখানে যত কর্মা ঘিরতে চলেছে, মারাত্মক হিনিয়াস ক্রাইম হতে চলেছে, আটকে যাক, ক্রাইমটা যেন না হয়, বা একটা মানুষ যেন প্রোটেকশন পেয়ে যায়, আমার এগুলো মনে হয়, তাই আমি চুপ থাকি। তো আমার ওই টাইমটা মনে হয় চুপ করে বসে প্রেয়ার করি, কেননা আমি জানি না, আমি এই ঘটনাটা চোখে দেখেছি, এরকম এই মুহূর্তে পৃথিবীতে কোথায় কি হচ্ছে, কিন্তু আমার প্রার্থনার ভাষাটা, আমি যখন চোখ বন্ধ করে বা চোখ খুলে আমি ভিজুয়ালাইজ করছি যে আমার প্রার্থনা চতুর্দিকে আছে, যে মেয়েটা বাড়ির থেকে বেরিয়েছে, প্রোটেকশন পেয়েছে, যে
ছেলেটা অন্যায় করতে যাচ্ছিল, তার আটকে গেছে, সে অন্যায় করতে পারছে না, সে আটকে গেছে, এরকম এরকম যদি হয় ভেবে দেখো তো পৃথিবীটা কত সুন্দর হবে। তো সেটাই অনেকে আমার কথা ভাববে বেগ, কিন্তু বেগ নয়, কেননা অলরেডি প্রার্থনা শুরু হয়ে গেছে এবং যারা এই ধরনের প্রার্থনায় আছে তারা কিন্তু দুটো একসাথে করে না, মানে প্রার্থনাবিহীনভাবে, মানে ওটাই বলছি। তো আমি আমার মনের ইয়েটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিটা তোমাদের ওপর। তোমরা প্রতিবাদ যদি উইথ অ্যাকশন হয় 100 বার করো, 1000 বার করো, লক্ষ বার করো, যদি প্রতিবাদ উইথ অ্যাকশন হয়। আর যদি প্রতিবাদ শুধু আলোচনায় হয়ে থাকে, মানে কোনো সেক্ষেত্রে আমি মনে হয় যে চুপ করে থেকে প্রার্থনা। তো এইটাতেই এইটুকুই বললাম তোমাদের সঙ্গে। মারাত্মক অবস্থা হয়েছে পৃথিবীর, এখন প্রার্থনা ছাড়া কেউ শুনবে না কথা, হাজার প্রতিবাদেও। এত মানে যার এইরকম অবস্থা, সে বলছে তার মধ্যে কোনো কনসিয়েন্স বা তার মধ্যে বিবেক জাগ্রত হয়নি, যে সে বলছে হ্যাঁ হ্যাঁ ফাঁসি দিয়ে দিন। তো ওইটা ভাবলে আমার খুব অবাক লাগে যে আমরা একা মা কেন, আমরা এত মানুষ, এত মায়েরা সব ছড়িয়ে আছি, আমাদের প্রার্থনা ওকে আটকালো না। ওর এত বড় অন্যায় থেকে সবাই বলছে ও মদ্যপ ছিল, ওই ওর হিস্ট্রিটাই তাই, ওই রকম অনেক মানুষকে বিরক্ত করেছে, কেউ কিন্তু আটকায়নি। স্পেশালি যাই হোক, এখন এত এসব বলে লাভ নেই। তবে হ্যাঁ, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যেখানেই আছো না কেন প্রার্থনা করো যে এত বড় অন্যায় করার আগে তার বিবেক বোধ জেগে উঠুক, তার কনসিয়াসনেস আসুক, সে যেন অন্যায়টা না করে, তাহলে একটা মানুষ বেঁচে যাবে। তো আমার আজকে এইটুকুই কথা রইল। আর আমার কবিতাটা দেখে অনেকগুলো দেখলাম যে কমেন্ট, একটা অন্য জায়গায় দিয়েছি সেখানেও দেখলাম কমেন্ট এসছে। তো সত্যি কথাই যে এটাও ঠিক যে মানুষের বিটুইন দ্য লাইন্স একটা ধুম করে দেখে একটা কমেন্ট না করে দিয়ে, ছোটরা করে মানা যায়, বয়স্ক যারা তারা যখন বিটুইন দ্য লাইন্স বা আমি কি লিখতে চেয়েছি, যে এটা তুমি কি বোঝাতে চেয়েছো, বা তো আমার মনে হয় সেগুলো আমার মনে হয় সমাজটাকে ঠান্ডা করবে। কেননা প্রভোক্ট হয় না মানুষ, যে আজকে তুমি আমাকে যদি একটা বিটুইন দ্য লাইন্স বা ভিতরে কি বলতে চেয়েছে মানুষটা একবারও না জিজ্ঞেস করে তুমি একটা প্রতিবাদ করে দিলে, তো আমি হয়তো চুপ থাকবো, আমার কথা বাদ দাও, আমাকে কিছু যাবে আসবে না। কিন্তু সাধারণ মানুষ তারা যখন কিছু একটা কমেন্ট করছে, তাদের কমেন্টে গিয়ে যখন আমি দিস ইজ নট রাইট বা এটা ঠিক না, সেগুলোতে আমার খুব খারাপ লাগে যে ওরা আমার ইনভাইটি বা ওরা আমার চ্যানেল দেখে আমাকে কোনো একটা কমেন্ট করছে, সেখানে যখন আমাকে যা খুশি করুক, আমাকে যা খুশি, আমাকে খারাপ কথা বললে, তোমার যদি মনে হয় যে তুমি আমায় কিছু বলে আমাকে চুপ করাবে বা আমায় ব্যথা দেবে, আই অ্যাম রেডি ফর দ্যাট। কিন্তু এটা ঠিক নয় যে আমার কমেন্টে যারা আমার অতিথি, কেননা ইউটিউব চ্যানেলটা আমার প্রাণের মতো একটা জায়গা, এখানে আমি শেখাই, আমি এখানে একটা পারপাসে এসেছি। তো সেই পারপাসটা যখন কেউ খাওয়া দেয়, কোনো একজন কমেন্ট করেছে, আমাকে, আমি উত্তর দেবো, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। তো কিন্তু আমার করা কমেন্ট, মানে আমার অতিথি, আমার আমন্ত্রিত, আমাকে করেছে সে, সেই কমেন্টে যখন গিয়ে কেউ একজন উত্তর দিচ্ছে, ওইটা খারাপ লাগে। ওটা ভাবি যে এখানেও চুপ করে থাকতে হয়, এখানেও অযথা কথা বাড়িয়ে কেননা লাভ নেই, তো তখন আমায় চুপ থাকতে হয়। তো দেয়ার আর সো মেনি কি বলবো, মানে প্ল্যাটফর্মস যেখানে অনেক কেসেস আছে যেখানে আমাদের চুপই থাকতে হয়, আমরা কথা বাড়াতে পারি না। তো এটাই বললাম, এটাই শেয়ার করলাম। তোমরা প্রেয়ার করো, এখন প্রেয়ারের প্রচুর জায়গা, আগামী দিন মানে ভালো নয়, ভয়ানক, কেননা মানুষ দিনে দিনে অন্তঃশ্বাস শূন্য হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা একমাত্র করতে পারি সেটা হচ্ছে মারাত্মকভাবে, মানে অ্যাক্টিভ প্রার্থনা করতে পারি। প্রার্থনায় বহু কিছু চেঞ্জ হয়। তো ভালো থেকো তোমরা সবাই। আর যে মেয়েটি এইরকম কষ্ট পেয়ে চলে গেল, তার জন্য আমরা চলো প্রার্থনা করি, তার আগামী দিনটা যেন খুব সুন্দর হয়, সে যেন মারাত্মক প্রোটেক্টেড একটা লাইফে জন্মায়, সে যেন খুব গুড ফরচুন পায়। আর রইল বাকি মেয়েটির মা বাবা, ভাবছিলাম যে কি প্রার্থনা করব, কি তাদের কিভাবে, মানে আমি এত দূর থেকে, আমি তাই ভাবছি যে প্রার্থনা এমন একটা এনার্জি
যে প্রার্থনা ডিস্ট্রিবিউট হয়, মানে আমি যদি আর কিছু না বলি, আমি যদি শুধু ডিস্ট্রিবিউট 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 ডিস্ট্রিবিউট, এই যে আমি কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউট করছি, এতেও কিন্তু, এটা আমি আরেকদিন না হয় শেয়ার করব, যে প্রার্থনা বা শুধু প্রার্থনা যে কোনো ভাষাই হতে পারে, করো, তাহলে সত্যিই ডিস্ট্রিবিউশন গুড ফরচুনের হবে। মানুষ ভালো থাকুক, খুব কষ্ট চতুর্দিকে মানুষের। তো চলো আমরা প্রার্থনা উড়িয়ে দিই আকাশে, যেখানে মেঘ জমেছে সেখানে প্রার্থনায় অনেকটা আলো হয়ে যাবে। তো খুব ভালো থেকো, আর যেখানে যে আছো, যেরকমই জীবন হোক না কেন, কজে থেকো। টাটা।